আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার একটি ঘটনা কিন্তু আমরা ভয়ের শিহরণ বইতে প্রকাশ করেছিলাম। ভয়ের শিহরণ বইয়ের একদম শেষ ঘটনাটি ছিল হামজাদ জিনের আক্রোশ শিরোনামে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এই হামজাদ জিনের আক্রোশ শিরোনামের ঘটনাটি মোহাম্মদ সাকিব খান ভাই আমাদেরকে দিয়েছিলেন। ওনার বাড়ি রাজশাহীর শাহমকদম থানার অন্তর্গত 0 পয়েন্ট এলাকায়। উনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 3য় বর্ষে লেখাপড়া করছেন। ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন আকবর ভাইয়ের কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল রাজশাহীর তানোর এলাকায়। মূলত তানোর এলাকারই একটি গ্রামে এই ঘটনা ঘটেছিল। গ্রামের নামটি উনি উল্লেখ করলেও সঙ্গত কারণে আমরা গ্রামের নামটি বলছি না। ঘটনাটি এখন থেকে প্রায় 30-32 বছর আগের, 1992-93 সাল বা এরকম একটা সময় হবে আর কি। তো সময়টা ছিল বর্ষাকালের একদম শেষ দিকে। ঘটনাটি যার সাথে মূলত ঘটে তার নাম মাইনুল মিয়া। তো এই মাইনুল মিয়া উনি কিন্তু মাছ বিক্রি করতেন। তো প্রতিদিনের মতো সেদিনও উনি মাছ বিক্রি করতে গিয়েছিলেন হাটে। সেদিন অবশ্য অন্য দিনের তুলনায় মানুষ একটু কম ছিল। হাটে তো সবসময় মানুষ একরকম থাকে না, আবার বেচা কেনাও তো সবসময় একরকম হয় না। তো মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু দূর থেকে আসি, যতটুকু মাছ আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ বিক্রি করেই যাই। তো যেইভাবে সেই কাজ, মাছ নিয়ে অনেকক্ষণ মাইনুল মিয়া বসে আছেন। তো মাছ বিক্রি করতে করতে রাত একটু বেশি হয়ে যায়। এদিকে এত রাত হয়ে যাচ্ছে, মাইনুল মিয়ার কিন্তু খেয়াল ছিল না, কারণ তাকে তো আবার বাড়িতে ফেরত যেতে হবে। তো দেখা যায় যে একদম বিক্রির শেষ দিকে 2টো মাছ রয়ে গিয়েছে। তখন মাইনুল মিয়া চিন্তা করলেন, যেহেতু 2টো মাছ রয়ে গেছে, আবার কতক্ষণে এটা বিক্রি হবে, এদিকে রাত হয়ে যাচ্ছে বেশি, থাক এ 2টো না হয় আর বিক্রি নাই করলাম, এ 2টো বাড়িতে নিয়ে যাবো সাথে করে। তো উনি বাড়িতে যাওয়ার আগে টাকা পয়সার হিসাব পাতি উনি করে নিলেন। তো হিসাব পাতি শেষ করার পর উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা জ্বালিয়ে মাছ 2টো একটি ব্যাগে ভরে নিয়ে হাঁটতে শুরু করেন। তো মাইনুল মিয়া একা একা হাঁটতে শুরু করেছেন, তার সাথে ওই সময় আবার কেউ ছিল না। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন। তো মাটির রাস্তা, কিছু জায়গায় কাদা হয়ে গিয়েছিল, যেহেতু বৃষ্টির সময় ছিল, বর্ষার শেষ দিকে আর কি। তো ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল। মূলত এই কারণেই বাজারে লোকজন একটু কম ছিল অন্য দিনের তুলনায়। তো উনি ধীরে সুস্থে সাবধানে হাঁটছিলেন। তো এইভাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন বাড়ির দিকে। তো ওনার বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পুকুর পড়ে, তার কিছুটা দূরত্বে একটি বাঁশবাগানও পড়ে, আর বাঁশবাগান পার হয়ে একটু আগালেই পড়ে একটা কবরস্থান। এই কবরস্থানের পরে আরো কিছুটা হাঁটলে তার বাড়ি। তো মাইনুল মিয়াকে বাড়ি যেতে হলে অবশ্যই এই জায়গাগুলো পার করেই যেতে হবে, বিকল্প কোনো রাস্তা তার ছিল না। তো এভাবে হাঁটতে হাঁটতে মাইনুল মিয়া যখন এই পুকুরটা পার করে বাঁশঝাড়ের কাছে চলে আসেন, হঠাৎ করে তার মনে হলো শরীরটা একটু ভারী হয়ে আসছে। এটা নিয়ে অবশ্য উনি কিছু মনে করেন নাই। উনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসেন, তখন ওনার শরীরটা আরো ভারী হয়ে আসে। উনি আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। যখন কবরস্থানের খুব কাছে চলে আসেন, তখন তার মনে খুব ভয় লাগা শুরু করে, অজানা কোনো একটা কারণে। উনি ভাবতে থাকেন, এতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করলাম, কখনো তো এমনটা বোধ করিনি, আজ কেন হঠাৎ এমন মনে হচ্ছে। উনি চিন্তা করেন হয়তো বা কোনো কারণে শরীর খারাপ লাগতে পারে, এই কারণে এমনটা হচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। উনি কখনোই চিন্তা করেন নাই যে অস্বাভাবিক কোনো কিছু হতে পারে ওনার সাথে। তো উনি কবরস্থানের সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করেই উনি অদ্ভুত এক শব্দ পেয়ে থেমে যান। উনি বুঝতে পারেন যে কবরস্থানের ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে। তখন এই মাইনুল মিয়া চিন্তা করেন, ব্যাপারটা কি, এত রাত্রে কবরস্থান থেকে কিসের শব্দ আসছে। উনি ওখানে দাঁড়িয়ে শব্দটা আরো ভালো করে বোঝার চেষ্টা করেন যে শব্দটা কিসের। শব্দটা এমন ছিল যে একসাথে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী কোনো পশুকে যদি টেনে ছিঁড়ে হাড়গুলো মটমট করে খেতে থাকে এবং মাংসগুলো চাবাতে থাকে, এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ। হাড় ভাঙার শব্দ, আবার মাংস, কাঁচা মাংস চাবালে এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো
উনি মনে করেছেন যে শেয়াল বা অন্য কোনো প্রাণী তো কবরস্থানে ঢোকেই, এরাই হয়তো বা লাশটাকে বের করে খাচ্ছে। উনি বিষয়টা স্বাভাবিক নেন, একদম স্বাভাবিকভাবেই চিন্তা করেছেন। চিন্তা করলেন, যাক আমি বাড়ির দিকে যাই, এই শেয়াল টেয়াল এখন লাশ খাচ্ছে, এদিকে না যাই। এরপর উনি চিন্তা করলেন যে আরে, আমি এই লাশটা খাচ্ছে এটা বোঝার পরেও শেয়ালকে এটা খেতে দেব? একটা মানুষের লাশ এভাবে নষ্ট করে ফেলবে, আর আমি এটা বোঝার পরেও হেঁটে বাড়িতে চলে যাব? এটা তো কোনো একটা ভালো কাজ হতে পারে না। উনি কিন্তু একদম বিষয়টা এইরকম ভাবে নিয়েছেন, কোনো প্যারানরমাল কিছু হতে পারে এরকম চিন্তা কিন্তু করেন নাই। উনি শেয়ালের কথাই চিন্তা করে মূলত কবরস্থানের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং হাঁটাও শুরু করেন। উনি চিন্তা করেছেন যে টর্চ লাইট জ্বালালে শেয়াল আবার দ্রুত পালিয়ে যেতে পারে, এই জন্য উনি কাছে গিয়ে হয়তো বা শেয়ালকে আঘাত করবেন বা একদম কাছে গিয়ে জ্বালাবেন লাইটটা, এরকম চিন্তা করেছেন। এই জন্য উনি লাইটটা না জ্বালিয়ে আস্তে আস্তে কবরস্থানের ভিতর ঢুকে পড়েন। কবরস্থানের পথঘাট ওনার চেনা জানা ছিল, উনি তো ওই এলাকারই বাসিন্দা, এই জন্য লাইট না জ্বাললেও কোন দিক দিয়ে যেতে হবে এটা উনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন। উনি কবরস্থানে ঢোকার পর মূলত শব্দটা কোথা থেকে আসছে ওই জিনিসটা ওনার কানে যেভাবে আসছিল, উনি ওই দিকে কবরস্থানের ভেতরে যেতে থাকেন। তো উনি সাহস করে আস্তে 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 কবরস্থানের ভিতরে একটু 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 করে ভেতর থেকে আরো ভেতরে ঢুকে যাচ্ছেন। কবরস্থানটা মোটামুটি বড়ই ছিল। তো উনি শব্দের উৎস ধরে যখন যাচ্ছিলেন, ওই হাড়গোড় চাবানোর শব্দগুলো তীব্র থেকে আরো তীব্র হচ্ছিল। একটা সময় আসলে ওনার ভয় লাগতে শুরু করে যে না তো শেয়াল এইভাবে লাশ খায় নাকি। ওনার কাছে বিষয়টা একটু অশুভ ইঙ্গিত বলে মনে হচ্ছিল। তারপরও উনি চিন্তা করেন যে আসলামই যখন, দেখি না কি অবস্থা। তো ওই দিন আবার আকাশে আসলে মেঘ ছিল, মানে চাঁদ মেঘে ঢাকা ছিল দেখে মোটামুটি অন্ধকারই ছিল চারদিকে। হঠাৎ করে এই মাইনুল মিয়া একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে অন্ধকারের ভেতর আরো একটা অন্ধকার মনে হচ্ছে। মানে এমনি তো অন্ধকার, তার মধ্যে বিশেষ একটা জায়গায় যদি আরো অন্ধকার থাকে তখন কিন্তু অল্প হলো বোঝা যায়। ওনার কাছে মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে আরো নিকষ কালো এক অন্ধকার জিনিস দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা নড়াচড়া করছে, এটা একটা অবয়বের মতো মনে হচ্ছে। এরপরে এই মাইনুল মিয়া বুঝতে পারেন যে এই জিনিসটাই হচ্ছে সেই শেয়াল, যেটা কোনো একটা মৃতদেহ নিয়ে খাচ্ছে। কিন্তু শেয়াল তো এমন হয় না, শেয়াল তো কুকুরের মতো হবে, কিন্তু এটা তো বেশ উঁচু লম্বা মানুষের মতো এবং উচ্চতাও বেশ অনেক হবে। তো এটা দেখার পর মাইনুল মিয়া একটু ভয় পান। মাইনুল মিয়া লাইটটা না জ্বালিয়েই বলতে থাকেন যে কে গো তুমি, তোমার বাড়ি কোথায়, আর এত রাতে কবরস্থানে কি করো মিয়া তুমি? এই বিষয়গুলো মাইনুল মিয়া বারবার বলছিলেন, এভাবে বেশ কয়েকবার তাকে ডাকও দেয়, কিন্তু তার ডাকে ওই অবয়বটা কোনো সাড়া দেয়নি। তখন মাইনুল মিয়া চিন্তা করলো একে যে এতবার ডাকছি আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এরপর মাইনুল মিয়া চিন্তা করলো এইবার লাইটটা মেরে আমি দেখি এই জিনিসটা কি। তখন মাইনুল মিয়া লাইটটা ওই অবয়বটার দিকে যখনই জ্বালিয়েছেন, এমন ভয়ঙ্কর একটা কুৎসিত জিনিস উনি দেখেছেন, উনি কখনো কল্পনাও করতে পারেনি এমন ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে। উনি দেখলেন ওই অবয়বটা লম্বায় আনুমানিক 9 থেকে 10 ফুট হবে, শরীর কুচকুচে, লোমশ কালো, আর শরীরে দু চোখে আগুন জ্বলজ্বল করছিল, আর হাতের নখগুলো ছিল অনেক বড়। আর এই যে মাথাটা, এই মাথাটা অদ্ভুত রকমের, চোখগুলো কিন্তু জ্বলজ্বল করলো ছোট ছোট ছিল, কিন্তু মুখ যেটা ছিল এই মুখটা ছিল খুবই ভয়ঙ্কর। মনে হচ্ছিল এই মাথার পুরো জায়গাটা জুড়েই মুখ এবং বেশ বড় বড় দাঁত, আর এই দাঁতের বিভিন্ন ফাঁকাগুলোতে মাংস লেগে আছে। মাইনুল মিয়া বুঝতে পারলেন এইটা কোনো শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী না। ছোটবেলা থেকে ময়মুরব্বীদের মুখে ভয়ঙ্কর আদমখোর জিনের যেই গল্পগুলো শুনে এসেছেন, এইটা হচ্ছে সেই ভয়ঙ্কর আদমখোর জিন। তো মাইনুল মিয়া যখন টর্চ লাইটটা জ্বালিয়েছেন, তখন ওই মাইনুল মিয়ার চোখাচোখি যখন হয় ওই জিনিসটার, তখন ওই ভয়ঙ্কর অবয়বটা মাইনুল মিয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর বিশ্রী রকমের একটা
অট্টহাসি দেয়। এই অট্টহাসি দেখার পর মাইনুল মিয়া তো ভয়ে কি অবস্থা হয়েছে এটা তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওনার শরীরের কোনো কিছু কাজ করছিলেন না। উনি যে টর্চ লাইট ধরে জ্বালিয়ে রেখেছেন ওইটার দিকে টর্চ লাইটটা যে হাত দিয়ে সরাবেন এমনও কোনো শক্তি ওনার শরীরে ছিল না। মনে হচ্ছে উনি বোবা হয়ে গেছেন আর শরীরটা পুরো জমে বরফ হয়ে গেছে, কিন্তু শরীরটা থরথর করে কাঁপছিল, ঘেমে শরীরটা শেষ হয়ে গেছে। এরপর উনি যখন একটু শক্তি পেলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটেছে, যখন একটু শক্তি পেয়েছেন উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওনার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ঘুরে উনি দিয়েছেন এক দৌড়। উনি যখন দৌড়াচ্ছিলেন পেছন থেকে ওই ভয়ঙ্কর হাসিটা বারবার ভেসে ভেসে আসছিল। মনে হচ্ছিল ওই ভয়ঙ্কর আদমখোর জিনটা ভেসে ভেসে মাইনুল মিয়ার পেছন পেছন আসছে। আর মাইনুল মিয়ার কোনো খেয়ালই ছিল না যে উনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন। উনি দৌড়াচ্ছেন আর মনে যা দোয়া কালাম একবার মনে আসে এটা পড়ছেন, বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, একটু পরে তো ভুলে যান, আবার আর একটা পড়েন, মানে কোনো ঠিক ঠিকানা নাই, যেটা মনে আসে ওইটাই পড়ছে। তো উনি যেখান দিয়ে দৌড়াচ্ছিলেন ওনার আশেপাশে কিন্তু ঘর বাড়ি ছিল। তো উনি দৌড়াতে দৌড়াতে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান। এরপর উনি জ্ঞান হারান। তো জ্ঞান হারানোর পর এরপর তো আসলে ওনার কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর উনি দেখেন যে উনি ওনার বাসাতেই ছিলেন, আশেপাশে অনেক মানুষ। তো মূলত ওই সময় যে আকবর ভাই, এই আকবর ভাইও ওনার বাড়িতে উপস্থিত ছিলেন। আকবর ভাই কিন্তু এই মাইনুল মিয়ার প্রতিবেশী। ওখানে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো মাইনুল মিয়ার জ্ঞান ফেরার পর তখন মাইনুল মিয়া জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম। তখন এই আকবর ভাই বলেন যে তুমি তো চিৎকার দিতে দিতে আসছিলা, ওই সময় তোমার চিৎকার শুনে একজন ঘর থেকে বের হয়ে আসছিলেন। তো উনি বের হয়ে আসার পর তোমার আর কোনো চিৎকার শুনে নাই, তখন উনি বুঝতে পারেন তুমি কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছো। তখন উনি তোমাকে খুঁজে বের করেন, তারপর আরো মানুষজন ডেকে তোমার বাড়িতে নিয়ে আসেন। তো ওই সময় হুজুর মাইনুল মিয়াকে জিজ্ঞেস করেন যে আসলে তোমার সাথে কি হয়েছিল। এরপর মাইনুল মিয়া সম্পূর্ণ ঘটনা হুজুর সহ উপস্থিত যারা যারা আছেন সকলকে বলেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। বলার সময় বারবার ওনার তোতলামি ভাব চলে আসছিল উনি যখন কথা বলছিলেন আর কি। এরপর হুজুর মাইনুল মিয়াকে বললেন, তুমি যে মাছ বিক্রি করে বাসায় যাচ্ছিলা, তুমি তো বাসায় সরাসরি চলে আসতা, তুমি কেন ওই জায়গাতে গেলা? আর ওই জায়গাতে গিয়েছো ঠিক আছে, ওই জিনিসকে ডাকতে গেলা কেন? আর ডাকছো ভালো কথা, তুমি কেন টর্চ লাইটটা জ্বালাতে গেলা? তুমি তো বিশাল বড় একটা ভুল করেছো, এই জিনিসটাকে বিরক্ত করেছো। এগুলো হচ্ছে আদমখোর জিন, পিশাচ শ্রেণীর জিন। এই আদমখোর জিনদের একবার যে পাল্লায় পড়েছে এরা কিন্তু বাঁচতে পারে না। তো তুমি ওখান থেকে যে বেঁচে আসছো আল্লাহর অশেষ কৃপা। তো হুজুর যাওয়ার আগে ওনাকে বেশ ভালো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, পানি পড়া দিয়ে যান, আরো কিছু দোয়া কালাম শিখিয়ে যান এবং বলেন যে কোনোভাবেই তুমি রাত্রে আর বের হবা না, কারণ এই আদমখোর জিনরা একবার যার পিছু লাগে এরা সহজে কিন্তু ছাড়ে না। অনেক রুগিয়া করেও এদেরকে ছাড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। ছাড়ানো যায় হয়তো, কিন্তু বেশ অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো হুজুর তো চলে যান। তো মাইনুল মিয়া কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এতটা ভয় পেয়েছিলেন, কয়েক সপ্তাহ অসুস্থ ছিলেন, শারীরিকভাবে মানসিকভাবে উভয়ভাবে উনি অসুস্থ হয়ে পড়েন। তো আস্তে আস্তে আবার উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না, ঘটনা কিন্তু আরো অনেক বাকি। মাইনুল মিয়ার সাথে যখন ওই ঘটনা ঘটে, ঘটনার সময় ছিল রাত আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে। তো 9টা কি 10টা বাজা মানে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রাত। তো মাইনুল মিয়া স্বাভাবিক জীবনে ফেরার পর আবার তিনি একদিন ভোরবেলাতে পুকুরে মাছ ধরতে যান। তো যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলে যান, আমি তো মাছ ধরতে যাচ্ছি, আমি একটু বেলা হলে চলে আসব। এই বলে উনি বাড়ি থেকে চলে যান মাছ ধরতে। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন খুব ভোরের দিকে আর কি। তো চিন্তা করছেন উনি 8টা-9টা পর্যন্ত মাছ ধরবেন, সকাল তারপর চলে আসবেন। তো মাইনুল মিয়া মাছ ধরতে গেছেন তো গেছেন, আর বাড়িতে আসার নাম নেই। তার স্ত্রী তো চিন্তিত হয়ে পড়েন। উনি সকালবেলা বলেন যে সে তো বলে গেল সকাল সকাল চলে আসবে, কিন্তু এখনো তো সে আসে না, আবার কোনো বিপদে পড়লো না তো? তো মাইনুল মিয়ার স্ত্রীরা চিন্তা করতে থাকেন আর উনি ঘর থেকে বেরিয়ে পড়েন তার স্বামীকে খোঁজার জন্য। তো প্রতিবেশী আকবর ভাইয়ের বাড়ি কিন্তু এই মাইনুল মিয়ার স্ত্রী যান। উনি খুব ভালো একজন প্রতিবেশী ছিলেন এই আকবর ভাই। উনি সবসময়
পরোপকারী একজন মানুষ, সকলকে হেল্প করতেন, বিশেষ করে প্রতিবেশীদেরকে। তো মাইনুল মিয়ার স্ত্রী যখন আকবর ভাইয়ের বাড়িতে যান এবং আকবর ভাইকে ডেকে মাইনুল মিয়ার কথাটা বলেন যে এরকম ভোরবেলা বেরিয়েছে, এখন আসে নাই, তখন আকবর ভাই চিন্তিত হয়ে পড়েন। এদিকে চিন্তিত হওয়ার পেছনে কারণ একটাই, সেটা হলো কিছুদিন আগে এই মাইনুল মিয়া এই আদমখোর পিশাচের পাল্লায় পড়েছিলেন। আবার উনি বেরিয়েছেন। এই হুজুর বারবার বলেছিল যে রাতের বেলা না বের হতে। উনি রাতের বেলা বের হন নাই, উনি ভোরের দিকে বেরিয়েছেন। চিন্তা করেছেন যে ফজরের আজান তো দিয়ে দিয়েছে বা দেবে, এখন বের হলে কোনো সমস্যা নাই। এখন উনি বের হওয়ার পর বাড়িতে আসেন নাই। স্বাভাবিকভাবেই এই আকবর ভাইয়ের পরিবারও চিন্তিত হয়ে পড়েন মাইনুল মিয়ার জন্য। তো মাইনুল মিয়াকে খুঁজতে থাকেন সবাই, আশেপাশে খুঁজতে থাকেন যেই জায়গাগুলোতে মাইনুল মিয়া মাছ ধরতে যেতে পারেন বলে ওনাদের সন্দেহ হয়েছিল সেখানে যান, কিন্তু না, কোথাও এই মাইনুল মিয়াকে খুঁজে পাওয়া যায় না। মাইনুল মিয়াকে খুঁজে না পেয়ে মাইনুল মিয়ার স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়েন। মাইনুল মিয়ার দুটো কন্যা সন্তান ছিল, একজনের বয়স ওই সময় ছিল 11 বছর, আর একজনের বয়স ওই সময় ছিল 7 বছর। তো মাইনুল মিয়া তার স্ত্রী এবং 2 সন্তান এবং তার মাকে নিয়ে একটা সুন্দর পরিবার ছিল তার। এভাবে উনি মোটামুটি ভালোই বসবাস করছিলেন। কি হলো যে পরের দিন ভোরবেলা, মানে ওই দিন কিন্তু ওভাবে চলে গেছে, পরের দিন ভোরবেলা গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কেউ কেউ চিৎকার করতে করতে যাচ্ছে যে মাইনুল মিয়াকে পাওয়া গেছে রে, মাইনুল মিয়াকে পাওয়া গেছে। তখন লোকজন বলে কোথায় পাওয়া গেছে, বলে ওই পুকুর পাড়ে। তো ওখানে একটা পুকুর পাড় ছিল, সবাই মিলে ওইখানে যান। তো ওইখানে যাওয়ার পর দেখেন যে মাইনুল মিয়ার লাশ পুকুরের এক পাশে, মানে ধারে ভেসে আছে। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী ওখানেই তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দেন। মাইনুল মিয়ার এমন অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু কেউই যেন মেনে নিতে পারছিলেন না। পরবর্তীতে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়েছিল, যে হুজুর মাইনুল মিয়াকে ওই যে প্রথম দিন ঝাড়ফুঁক করেছিলেন, সেই হুজুরই মাইনুল মিয়ার জানাজার নামাজ পড়িয়েছিলেন। মাইনুল মিয়াকে সেই কবরস্থানেই দাফন করা হয় যেই কবরস্থানে সেই ভয়ঙ্কর আদমখোর জিনটাকে মাইনুল মিয়া দেখেছিলেন। তার পরবর্তীতে এই আকবর ভাই ওই হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি আপনার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে একটু খোঁজ খবর নিয়ে যদি বলতে পারতেন যে মাইনুল মিয়ার সাথে আসলে কি হয়েছিল, কেনই বা এমন মর্মান্তিক মৃত্যু হলো, সবকিছু তো স্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন হুজুর বলেছিলেন যে ঠিক আছে আকবর, আমি দেখি কি করা যায়, কতটুকু তথ্য আমি নিতে পারি, কয়েকদিন পর আমি জানানোর চেষ্টা করব যদি আমার জিনেরা কোনো তথ্য সংগ্রহ করতে পারে। তো হুজুর 2 দিন পরে মাইনুল মিয়ার বাড়িতে আসেন। সেখানে আকবর ভাইও ছিলেন, আশেপাশে কিছু মানুষজনও সেখানে চলে আসেন। হুজুর প্রথমে মাইনুল মিয়ার স্ত্রীকে সান্ত্বনা দেন এবং তারপরে বলেন যে আসলে মাইনুল মিয়ার সাথে হয়েছিলটা কি, কতটুকু তথ্য উনি সংগ্রহ করতে পেরেছেন। হুজুর বলেন যে মাইনুল মিয়া যখন ওই পুকুরে মাছ ধরছিল, ওই মাছ ধরা অবস্থায় পুকুরের অপর পাশে মাইনুল মিয়ার চোখ পড়ে। তখন উনি দেখতে পান সেই ভয়ঙ্কর আদমখোর জিনকে। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মাইনুল মিয়া যখনই চিৎকার দিয়ে পুকুর থেকে উঠে পালাতে যাবে, তখনই বিদ্যুৎ গতিতে ওই আদমখোর জিনটা তার সামনে চলে আসে এবং হাসি দিয়ে নাকি বলতে থাকে, এবার কোথায় পালাবি রে মাইনুল, তুই আমাকে খুব বিরক্ত করেছিলি, আমার খপ্পরে যে একবার পরে তার নিস্তার নাই। মাইনুল মিয়া যখন এই দৃশ্যটা দেখে, তখন নাকি মাইনুল মিয়া যখন মানে একদম জ্ঞান হারানোর উপক্রম হয়, তখন নাকি জ্ঞান হারানোর আগেই ওই আদমখোর জিনটা মাইনুল মিয়াকে এক টানে পানির নিচে নিয়ে চলে যায় এবং পানির নিচে গিয়ে তার মাথাটা কাদার মধ্যে গেড়ে দেয় এবং পরের দিন ডেড বডিটা আপনা আপনি ভেসে ওঠে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওই হুজুর তার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। আর এই আদমখোর জিনের আশেপাশে অন্য কোনো জিন আসতে ভয় পায়, মানে এরা এতটা ভয়ানক। মাইনুল মিয়ার ইন্তেকালের 5-6 দিন পর থেকে ওই কবরস্থানে এই আদমখোর জিনের আরো কিছু ঘটনা ঘটতে শুরু করে। তো এই 5-6 দিন পর যখন হঠাৎ কবর থেকে মাইনুল মিয়ার লাশ নাই এমন একটা ঘটনা ঘটে। কারণ মাইনুল মিয়ার কবরটা খোঁড়া ছিল, লোকজন সকালবেলা ওইদিকে গিয়েছে, দেখে মাইনুল মিয়ার কবরের মধ্যে লাশ নাই। গ্রামের মানুষ তো চিন্তিত হয়ে পড়ে, আরে মাইনুল মিয়ার লাশ গেল কোথায়? তো কেউ তো কিছু বলতে পারে না। অনেক মানুষের ধারণা ছিল
যে অনেকেই তো লাশ চুরি করে কঙ্কাল বানিয়ে মেডিকেলের বিভিন্ন স্টুডেন্টদের কাছে বিক্রি করতে পারে, কারণ স্টুডেন্টদের লেখাপড়ার জন্য কঙ্কালের প্রয়োজন হয়। এই জন্য লেখাপড়ার পারপাসে অনেকে এটা কিনতে চান, এটা হরহামেশাই হয় আর কি। তো এই যে হাড়গোড় চুরি, এটা কিন্তু অনেক জায়গায় ঘটে। এটা যে শুধু ওই কবরস্থানে হচ্ছিল বিষয়টা এরকম না। তখন গ্রামের মানুষজন চিন্তা করে, মনে হয় মাইনুল মিয়ার এই ডেড বডিটা ওইরকম কোনো লাশ চোরে নিয়ে গেছে। কিন্তু লাশ চোরে যে নিয়ে গেছে এটা তো হতে দেয়া যায় না। আজ মাইনুল মিয়ার লাশ চোরে নিয়ে গেছে বলে তারা যদি চুপচাপ বসে থাকে, তাহলে এভাবে তাদের আরো আত্মীয় স্বজনদের লাশও কিন্তু কবর থেকে নিয়ে যাবে। এই কারণে ওনারা চিন্তা করেছেন যে লাশ কবর দেওয়ার পর আমরা বেশ কিছুদিন পাহারা দিব। গ্রামে একটা কমিটি করে এরকম পাহারা দেওয়া শুরু হয়। তো ওনারা এরকম সপ্তাহ 2-1-3 পাহারা দিয়েছেন। এর ভিতরে অন্যান্য যারা মারা গিয়েছেন ওই কবরস্থানে দাফন করা হয়েছে, তাদের কবরটা একদম স্বাভাবিকই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে যদি কোনো দুষ্টু জিনের কাজ হতো, তাহলে তো আমাদের চোখ ফাঁকি দিয়েই এই অপকর্ম করত। নিশ্চয়ই কোনো মানুষই এই কাজ করে, যার কারণে আমরা পাহারা দিচ্ছি দেখে আসে নাই। কিন্তু সকলের ভুল ভেঙে যায় আরো কিছু ঘটনার পরে। ওই গ্রামের একজন ধনী ব্যক্তি মারা যান, আর ওই ধনী ব্যক্তিকে কবরে দাফন করার সময় তার ছেলেরা সবার সামনে বলেন যে যত টাকা লাগে পাহারার জন্য আমরা খরচ করতে রাজি আছি, কিন্তু আমার বাবার লাশ যেন কেউ চুরি করতে না পারে এই বিষয়ে আপনারা কোনো একটা পদক্ষেপ নেন। এরপর প্রায় 17 দিন পর্যন্ত ওই ব্যক্তির কবরটা পাহারা দেওয়া হয়েছিল। এর ভিতরে কবরটা অক্ষত ছিল, কোনো সমস্যা হয় নাই। এরপরে পাহারাটা একটু শিথিল হয়ে আসে। এরপরে মাঝে দেখা যাচ্ছে পাহারা একদমই নাই। তো 17 দিনের পরে একটু শিথিল হয়ে আসার পরে 17 দিনের পর আরো 10 দিন, মানে 27তম দিনে, মানে গ্রামবাসীরা এরকম একটা হিসাব করেছিল আর কি, সম্ভাব্য সময় 27তম দিনে একটা রাত আসে। তো ওই রাতে চাঁদ ওঠেনি, খুবই অন্ধকার ছিল। কিন্তু ওই 27তম দিনে আবারও কিছু লোক পাহারা দেয়া শুরু করে আর কি, মাঝে কয়েকদিন গ্যাপ ছিল। ওনারা আবার মশাল হাতে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে একটা জায়গায় এসে বসেছিল, মানে কবরস্থানের সাইড টাইড দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে কবরস্থানের একটা জায়গায় এসে ওনারা বসে আর কি। হঠাৎ করে ওই কবরস্থান থেকে বিকট এক শব্দ ওনাদের কানে ভেসে আসে। শব্দ আসার সাথে সাথে যেসব মানুষ মশাল হাতে নিয়ে বসেছিলেন তারা সকলেই কয়েক মিনিটের মধ্যে কবরস্থানের ভিতরে চলে যায় এবং কবরস্থানের ভিতরে গিয়ে দেখে ওই যে ধনী ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন তার খবর খোলা, কবরে তার লাশ নাই। সবাই চিন্তা করে যে চোর ছিল, সে এসে নিয়ে গেছে। কিন্তু গ্রামবাসীরা সবাই বলে যে তোমরা তো কাছাকাছি ছিলা, এত তাড়াতাড়ি কিভাবে লাশ নিয়ে গেল? আর লাশ নিয়ে সরাসরি উদাও হয়ে গেল, লাশ নিয়ে তো যেতেও তাদের সময় লাগবে, গ্রাম থেকে বের হতে সময় লাগে, কেউ তাদেরকে দেখতে পেল না। নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। এর কয়েকদিন পরে আরো একজন ব্যক্তি ওই গ্রামের মারা যায়, তাকেও কবরস্থ করা হয়। এবার গ্রামের মানুষরা চিন্তা করলো এই লাশ চোরকে ধরতেই হবে, যেভাবেই হোক শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই লাশ চোরকে ধরতে হবে। এই ব্যক্তিবর্গের মধ্যে এই আকবর ভাইও ছিলেন একজন। কিন্তু এবার গ্রামবাসী সিদ্ধান্ত নিল কোনো মশাল ছাড়া খুব চুপচাপ করে এবার সবাই ওই কবরস্থানের কাছে ঘাপটি মেরে বসে থাকবে, কে লাশ চুরি করে দেখার জন্য। মশালের আলো দেখলে তো লাশ চোর পালিয়ে যাবে। তো ওনারা ওই ব্যক্তিকে যখন সমাহিত করা হয়, নতুন একজন মারা গিয়েছিলেন, তাকে দিনের বেলা সমাহিত করা হয়েছে রাতের বেলা। ওনারা চুপ করে বসে আছেন প্রায় 7-8 জন, অনেক রাত। হঠাৎ করে ওনারা অন্ধকারের মধ্যে ধপাস ধপাস এক ধরনের শব্দ শুনতে পান। হাতি যদি দ্রুত গতিতে হেঁটে যায়, ধপ ধপ বা ধপাস ধপাস যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে মাটিটা কিছুটা কেঁপে উঠছে। ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা সমস্যা হতে যাচ্ছে। উপস্থিত সবাই অন্ধকারের মধ্যেই দেখতে পান 9 থেকে 10 ফুট উচ্চতার কেউ একজন কবরস্থানের ভিতরে ঢুকেছে
এবং ওই জিনিসটা খুবই কুচকুচে এবং ভয়ঙ্কর রকমের কালো, অন্ধকারের মধ্যেই ওই জিনিসটা যে ভয়ানক কালো এটা বোঝা যাচ্ছে। তো ওনারা বিষয়টা খেয়াল করতে থাকেন, দেখেন যে ওই অবয়বটা হাঁটতে হাঁটতে নতুন যে কবর ওই কবরের পাশে চলে যায়, যে কবরটা আজকে দিনের বেলা দেয়া হয়েছে। তখন ওই অবয়বটা ওই কবরের পাশে গিয়ে 2 হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং মাটি খুঁড়তে তার 10 থেকে 15 সেকেন্ডের মতো সর্বোচ্চ সময় লেগেছে। এরপর কবরের মধ্যে হাত ঢুকিয়ে ওই লাশটাকে উপরে তুলে ফেলে। মনে হচ্ছিল সে ইচ্ছা মতো তার হাতটাকে বড় করছে এবং তুলে ওই জিনিসটা নিয়ে যাওয়া শুরু করে। এটা দেখার পর গ্রামবাসীর কারো সাহসী হয়নি যে ওই জিনিসটাকে কেউ আটকাবে। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়জন ছিল তারা সবাই যে যেদিকে পেরেছে দৌড় দিয়ে পালিয়ে গেছে। কিসের কি আদমখোর জিনকে আটকানো, নিজের জীবন নিয়ে টানাটানি। এর পর দিন সকালবেলা গ্রামবাসী একজন বড় হুজুরের কাছে যান এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। এই ঘটনা শোনার পর হুজুর বলেন যে এটা ভয়ঙ্কর পিশাচ প্রকৃতির আদমখোর জিন। এর খাদ্যই মূলত মৃত মানুষের মাংস, এমনকি জীবিত মানুষকেও ওরা খেয়ে ফেলতে পারে যদি ওদের হাতের মুঠোয় বা ওদের ডেরায় কেউ পৌঁছে যায় কোনোভাবে ভুল করে। এটা খুবই ভয়ঙ্কর রকমের শক্তিশালী। এরপর ওই হুজুর বলেন যে আমি জানি যে ওকে আটকানোর জন্য কি করতে হবে। তখন হুজুর বলেন যে তোমরা 7টা কবর থেকে 7 মুঠ মাটি আমার কাছে নিয়ে আসো, আমি ওই মাটিটা পরে দেব, তারপর তোমরা মসজিদের একটা জায়গায় রেখে দিবা। হুজুর ওনাদেরকে এই নির্দেশনা দেওয়ার পর ওনারা এই কাজটি করেন। এরপর হুজুর এই কাজটি মানে ওই মাটিতে দোয়া পরে ফু দিয়ে দেন এবং বলেন যে যদি কেউ মারা যায় এই মাটি থেকে একটু মাটি ওই কবরে তোমরা দিয়ে দিবা, আশা করি আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। অল্প কয়েকদিনের মধ্যে আরেকজন মানুষ মারা যান। ওনারা ওই যে মাটিটা ছিল আর কি, ওই যে 7টা কবর থেকে যে যতটুকু মাটি আনা হয়েছিল এর থেকে কিছুটা মাটি ওই কবরে মিশিয়ে দেন আর কি। এখন কথা হলো মিশিয়ে তো দিলেন, আসলে কাজ হয় কিনা এই জিনিসটা তো দেখার দরকার। ঠিক আগের মতো কিছু সাহসী মানুষ ওনারা রাতের বেলা লুকিয়ে বসে আছেন দেখার জন্য যে আজকে রাতে আসে কিনা। অপেক্ষা করছেন, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে কিন্তু ওই জিনিসটা আসছে না। এরকম করতে 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 ওনারা বিরক্ত হয়ে গেছেন, হয়তোবা আজ আর আসবে না। রাত আনুমানিক 3টা 3:30টার দিকে হঠাৎ ধপাস ধপাস শব্দ শুরু হয়ে যায়। মনে হচ্ছে কোথা থেকে ওই জিনিসটা যেন কবরস্থানের ভিতরে ঢুকে পড়লো। মেইন রাস্তা দিয়ে আসে না, অন্য কোনো একটা দিক দিয়ে আসে। আর ওই জিনিসটা এসে নতুন যে কবরটা দেওয়া হয়েছে ওই কবরের পাশে চলে যায়। ওই দিন আবার আকাশে চাঁদ ছিল, যার কারণে ওই অবয়বটার চেহারা উপস্থিত লোকজন কিছুটা হলে বুঝতে পেরেছিলেন। ওই জিনিসটা এসে যখন ওই নতুন কবরে হাত দিয়েছে ওই আদমখোর জিনটা বিকট শব্দে চিৎকার করে ওঠে, মনে হয় সে খুবই যন্ত্রণা পাচ্ছে। এই আদমখোর জিনের চিৎকার শুনে আশেপাশে যে মানুষগুলো লুকিয়ে দেখছিল ওরা সবাই ভয়ে চিৎকার শুরু করে দেয়, ওরে মা গো বাবা গো বলে। আর এই শব্দ যখন ওই আদমখোর জিনটা শুনেছে এও বুঝে ফেলেছে যে আশেপাশে মানুষজন রয়েছে, এরা লুকিয়ে তাকে দেখছে। তো ওই জিনিসটা তখন মানুষের দিকে এগিয়ে আসা শুরু করে। আর যখন সবাই দেখছে ওই জিনিসটা এগিয়ে আসে তখন ওই উপস্থিত লোক যারা ছিল ওরা আবার পরিমরি করে যে যার বাড়ির দিকে দৌড়। তাদের বাড়িতে যাওয়ার পথে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন হুজুরকে এই ঘটনা খুলে বলেন। তখন হুজুর সবাইকে বলেন যে তোমরা কিছুদিন আর ওই কবরস্থানে যেও না, পাহারা দেওয়ার দরকার নাই, দেখি আমি কি করতে পারি। এর কিছুদিন পর আরো একজন লোক মারা যায়। এখন গ্রামের মানুষরা চিন্তা করেন যে লোক মারা গেলে তো কবর তো দিতেই হবে, কি আর করা। ওই কবরস্থানে ওই লাশটিকেও দাফন করা হয়। তখন হুজুর বলেন যে ওই সেম ভাবে তোমরা যে মাটিটা আমি পড়ে দিয়েছিলাম ওই মাটি থেকে কিছু অংশ ওই কবরে মিশিয়ে দিও, যখন দাফন করা হবে আর কি, মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে ওই সময়টাতে। এখন গ্রামের মানুষ থাকে না, কিছু মানুষ ওরা খুবই মানে অতি উৎসাহী, যাই হোক না কেন তারা দেখতে যাবে যে ওই কবরে কি হয়। ওদিকে হুজুর কিন্তু নিষেধ করে দিয়েছিলেন। সত্যি কয়েকজন লোক ওনারা
ওইটা দেখতে যান রাতের বেলা। ওনারা দেখতে তো গিয়েছেন, দেখতে যাওয়ার পরে কি হলো, চুপচাপ বসে আছেন। অনেক রাতের বেলা দেখতে পান আবার সেই ধপাস ধপাস শব্দ, মনে হচ্ছে যে মাটি কাঁপছে। একটা কালো অবয়ব আসলো, আসার পর নতুন যে কবরটা দেয়া হয়েছে ওইটার কাছে গেল। এরপর দেখা গেল একটা অবয়ব না, এবার মনে হচ্ছে আরো কিছু একই ধরনের অবয়ব আসলো, এসে ওই কবরটাকে এক পাশে রেখে তারা সবাই দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একজন মনে হলো তরল কিছু জিনিস বের করলো এবং বের করে ওই কবরের উপর ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আজব বিষয় যে আর একজন সে কবরের মাটি সরানো শুরু করলো এবং অনায়াসেই ওই লাশটা বের করে ফেললো। লাশ বের করার পর ওই লাশটা নিয়ে তারা চলেও গেল। এই দৃশ্য দেখার পর ওখানে যে কয়েকজন ছিল তাদের মধ্যে একজন ওইখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় অন্যরা ভয়ে ভয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিল, 2 দিন পরে তার জ্ঞান ফিরেছিল। তার অবস্থা এমন ছিল যে কবরস্থানের নাম শুনলেই সে থরথর করে কেঁপে উঠত। তো যাই হোক, হুজুরের কাছে বিস্তারিত সবকিছু বলা হয় যে এই ব্যাপার রাতের বেলা এই ঘটেছে। তারা এই জিনিস দেখেছে যে ওরা কিছু তরল জিনিস ঢেলে দিয়েছে, এরপরে আর কোনো কিছু কাজ করে নাই। কাজ করে নাই বলতে তারা বিনা বাধায় লাশটি আবার চুরি করে নিয়ে গেছে। তো এইভাবে তো চলতে দেয়া যায় না। কবরস্থানের লাশ দাফন করলেই আদমখোর জিন এসে লাশ খেয়ে ফেলবে। কবরস্থান একটা পবিত্র জায়গা, অথচ সে অনায়াসে এখানে চলে আসতে পারছে। কিছু তো একটা করার দরকার। তখন হুজুর বলেন যে আপনারা বেশি বেশি করে দিনের বেলা কবর জিয়ারত করবেন, মুর্দাদের জন্য দান খয়রাত দোয়া করবেন। আর হুজুর উনি ওই কবরস্থানে দিনের বেলা এসে প্রত্যেকটা কবরের পাশে গিয়ে অল্প করে কি যেন পড়ে আর ফু দেয়। দাঁড়িয়েই ফু দিচ্ছে, এমনটা না যে ফু গিয়ে ওই কবরে লাগছে, বিষয়টা এরকম না, উনি ফু দিচ্ছেন। এইভাবে যতগুলো কবর ছিল উনি চেষ্টা করেছেন প্রায় প্রত্যেকটা কবরের পাশে গিয়ে ফু দেওয়ার জন্য। এরপর হুজুর বলেন যে ইনশাআল্লাহ এখন আর কোনো শয়তান জিন এখানে প্রবেশ করতে পারবে না, কোনো লাশও স্পর্শ করতে পারবে না। আপনারা নির্দ্বিধায় এই কবরস্থানে রাতের বেলা এখন আসতে পারবেন ইনশাআল্লাহ, আর লাশ দাফনও করতে পারবেন। এরপর থেকে ওই কবরস্থানে আর কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটেছে বলে শোনা যায় না। তবে আরো বছরখানেক ওখানে লাশ দাফন করার পরে গ্রামবাসীরা অন্য আরেকটা জায়গায় কবরস্থান তৈরি করে। ওই কবরস্থানটা অনেকটা পরিত্যক্তই হয়ে যায়। কবরস্থানটা নাকি এখনো রয়েছে, তবে ওখানে কোনো ভয়ানক ঘটনা ঘটার নিদর্শন আর পরবর্তীতে শোনা যায়নি। সঙ্গত কারণে গ্রামের নামটি আমি বলি নাই। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ শাকিব খান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক রোজার ঈদ আমরা নানুর বাসায় খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে ঈদ উদযাপন করে থাকি। সাধারণত চাঁদ রাতে সব ছেলে মেয়েরা একসাথে হয়ে বাজি ফুটিয়ে আনন্দ করতাম। তো সেদিন চাঁদ রাতে তখন রাত 9:30 বাজে। সেই রাতে আমরাও বাজি ফোটাবো বলে আমরা আমাদের খালাতো ভাই সিয়ামকে টাকা দেই বাজি আনার জন্য। আমরা যাইনি, কারণ আমাদের নানু বলেছে যে রাতের বেলায় নাকি আমাদের কবরস্থানের সামনে যে ঘরটা, সেটা 20-30 বছর আগে থেকে ওখানে কেউ থাকে না। ওটা একটা টিনের ঘর। ওটার আশেপাশে অনেকেই নাকি গ্রামের অনেক অদ্ভুত জন্তু দেখেছে, যেগুলো আসলে কোনোভাবেই কোনো স্বাভাবিক কুকুর, শিয়াল কিংবা অন্য কোনো জন্তুর মতো নয়। এবং কিছু অদ্ভুত আওয়াজও হয় সেখান থেকে প্রতিনিয়ত। সিয়াম গেছে কারণ ও বলেছে যে ও এসব ভয় পায় না, আর ওর সেখান থেকে যাতায়াতের একটা অভ্যাস ছিল। সিয়াম বাজার থেকে আসার পর যা বলেছে তা আমি এখন আপনাদেরকে বলছি। সিয়াম বলেছে যে ও বাজারে যাওয়ার সময় কিছুই হয়নি, কারণ তখন রাত খুব একটা বেশি না, মোটামুটি মানুষজন 2-1 চলাফেরা করছে সেই রাস্তা থেকে। তখনও ও বাজি কিনে যখন বাড়ির দিকে রওনা হয় তখন রাত 11:30 বাজে। বাজার থেকে আমাদের নানু বাড়ি প্রায় 30 মিনিট, কারণ বাজার অনেকটা দূরে। ও আস্তে আস্তে বাড়ির দিকে আসছিল, তখন হঠাৎ ওর ভাই কাউসার সামনের দিক থেকে আসছিল। সিয়াম কিছুটা ভয় পেয়ে গেল। এরপর
সিয়াম কাউসারকে বলল যে, কাউসার কিরে তুই এখানে? তখন কাউসার বলল যে, তুই আসতে দেরি করছিলি, এর জন্য আমাকে মাহমুদ পাঠিয়েছে। সিয়াম বলল, চল, বাজি কিনে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাই। সিয়াম ও কাউসার প্রায় চলে এসে গিয়েছিল, আর মাত্র 10 মিনিট। ওই কবরস্থান আর ওই ঘর চলে এসেছে সামনে। এরপর সিয়াম কাউসারকে বলল, বাজার থেকে অনেক বাজি কিনছি। তখন কাউসার কিছু না বলায় সিয়াম পেছনে তাকালো এবং দেখল কাউসার নেই। তখন সিয়াম সেই টিনের ঘরটার সামনে। তখনই সিয়াম ঘরের টিনের উপর থেকে একটা থক 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 করে আওয়াজ শুনল। এরপর বলল, কাউসার, এটা দুষ্টুমি করার সময় না। তখন ওই আওয়াজটা বন্ধ হয়ে গেল। তখন সিয়াম ঘরের দিকে গেল, আর তখন সেই ঘরটা একেবারে নিশ্চুপ। ওই ঘরে কেউ ছিল না। সিয়াম তখন বলল, কাউসার মনে হয় আমার সাথে দুষ্টুমি করে বাড়ি ফিরে গিয়েছে। এরপর সিয়াম আর সেই বাসার ভেতরে প্রবেশ না করে সিয়াম বাড়িতে চলে আসলো এবং তখন দেখলো কাউসার, আমি ও আমার মামাতো খালাতো ভাই আমরা সবাই মোবাইলে ভিডিও দেখছি। তখন সিয়াম কাউসারকে উচ্চস্বরে বলল যে, তখন তোর কি ওটা দুষ্টুমি করার সময় ছিল নাকি? কাউসারকে মাহমুদ পাঠিয়েছিল আমার দেরি হচ্ছে বলে। তখন আমিও আমার খালাতো মামাতো ভাই বলে উঠলাম যে, সিয়াম তুই কি বলছিস? তুই কি পাগল? আমরা সবাই তুই যাওয়ার পর থেকেই মোবাইলে ভিডিও দেখছিলাম, তুই এসেও তো এটাই দেখছিস। তখন সিয়াম যা বলল সেটা শুনে আমার নানু নানা, আব্বু আম্মু, মামা মামি, খালা খালু এবং আমি হতভম্ব হয়ে গেলাম। এই কথা শুনে আমরা কেউ আর বাজি ফুটাইনি। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে সেখানে ঘুমিয়ে যাই। এরপর সিয়াম সকালে আমাদেরকে বলে যে সে রাতে স্বপ্নে দেখেছে যে একজন মহিলা সে তাকে বলছে যে তোর এখনো সময় হয়নি। এরপর নানু সিয়ামকে কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজ বলে যে ওর ওপরে এক মহিলা জিন আসর করেছে। এরপর কবিরাজ পানি পড়া কিছু ঝাড়ফুঁক করেন এবং ঘরে আশেপাশে দেওয়ার জন্য কিছু পানি পড়া দিয়ে দেন, তাবিজও করেন ওকে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, সবাই তার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম বলছি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার দাদি আমাকে শুনিয়েছিল। ঘটনাটি মূলত আমার দাদির এক দুঃসম্পর্কের ভাইয়ের সাথে ঘটা। আমরা তাকে রোস্তম নানা বলে ডাকতাম। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে 60 কিংবা 65 বছর আগে, যখন রোস্তম নানার বয়স ছিল 16 কিংবা 17। তিনি যে গ্রামে বেড়ে উঠেছেন সেই গ্রামটির নাম সুমসপুর গ্রাম এবং সুমসপুর গ্রামে এই ঘটনাটি এখনো প্রচলিত। তো সুমসপুর গ্রামের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল আমি যদি বর্ণনায় বলি, সেটা হচ্ছে এক প্রান্তে নদী ছিল, নদীর এক প্রান্ত ঘেঁষে বালুর চর জেগেছিল এবং আরেক প্রান্তে শ্মশান ঘাট ছিল। বালুর চর প্রায় সব সময় থাকতো, শুধুমাত্র বর্ষাকালে পানি থাকার কারণে বালুর চর জাগতো না, এছাড়া সবসময় বালুর চরটি থাকতো। যার কারণে গ্রামের অধিকাংশ যুবক এবং বৃদ্ধরাও এই বালুর চরে গিয়ে আড্ডা দিত এবং গল্পগুজব করত। কিন্তু বিপরীত প্রান্তে শ্মশানঘাট থাকার কারণে সন্ধ্যার পরে আর কেউ ওই জায়গায় থাকতো না। কিন্তু যেহেতু রোস্তম নানা প্রচণ্ড দুষ্ট এবং দুরন্ত মনা ছিলেন, সেহেতু তিনি প্রায় দেরি করেই বাড়িতে যেতেন। 7টা 8টা 10টা পর্যন্ত তিনি ওই বালুর চরেই বসে থাকতেন, কেননা বয়স খুব কম ছিল, খুব আগ্রহ ছিল। তিনি জিন ভূত এই ধরনের জিনিসের প্রতি খুবই আগ্রহী ছিলেন। তার ইচ্ছা ছিল যে আমি দেখব, আসুক, কি হবে দেখা যাবে, এই ধরনের মানসিকতার মানুষ ছিলেন তিনি এবং প্রচণ্ড সাহসী ছিলেন। তো আমাদের ওই সুমসপুর গ্রামটি তখনকার সময় বেশ কুসংস্কার ছিল। তো কুসংস্কার থাকার কারণে সবাই ছোটোখাটো প্রয়োজনে বা বিভিন্ন প্রকার ভৌতিক কোনো কিছু হলে তারা সরাসরি বা
কবিরাজের কাছে চলে যেত। তারা কোনো বড় আলেম বা কোনো আল্লাহওয়ালা এই ধরনের মানুষের কাছে না গিয়ে তারা সরাসরি কবিরাজের কাছে যেত, এবং কবিরাজরা ওইসব গ্রামে যখন থাকতো তখন তারা কুফরি কালাম করতো বা এই ধরনের তন্ত্রমন্ত্রের চর্চা করতো। তো এই ধরনের কবিরাজদের থাকার কারণে গ্রামের কুসংস্কার অনেকটাই বেড়ে গিয়েছিল। সুমুশপুর গ্রামে প্রতি বছর পুজোর মণ্ডপ হয়, বিশেষ করে দুর্গা পূজা বা সরস্বতী পূজা বা প্রত্যেকটি পূজার সময় মণ্ডপ বসানো হয়। তো বরাবরের মতোই সেবারও দুর্গা পুজো উপলক্ষে হিন্দু পাড়াতে দুর্গা পুজোর মণ্ডপ বসানো হয়। তিনি তাই দুষ্টামির ছলে দেখতে গিয়েছিলেন যে দুর্গা পুজোর মূর্তি বা প্রতিমূর্তি যেটা আছে সেটা দেখতে গিয়েছিলেন। তিনি সন্ধ্যাবেলা দেখতে গিয়ে আসার সময় তার পাড়ার কাউকে পাননি বা তার বাড়ির আশেপাশে কোনো সদস্য তিনি পাননি, যার কারণে তিনি একাই মানে পুজো দেখে একাই আসতেছিলেন আর কি। তো একাই আসার সময় যেহেতু অন্ধকার এবং অমাবস্যার রাত ছিল, সেহেতু আশপাশ কিছু তেমন ভালো মতো দেখা যাচ্ছিল না এবং তিনি টর্চ লাইটও নিয়ে যাননি। তিনি যখন আসছিলেন তখন তার মনে হচ্ছিল তার পিছে কে জানি হাঁটছে বা তার পিছে কে ফলো করছে, এই ধরনের কোনো কিছু। আর যেহেতু তিনি বেশ সাহসী ছিলেন সেহেতু বিষয়টি খুব স্বাভাবিকভাবে নিলেন এবং তিনি হুঙ্কার দিয়ে বললেন যে এই আমার পিছে কে আছিস, আয় সামনে আয় সাহস থাকলে। তো তিনি পিছে তাকিয়ে যেটা দেখলেন যে তিনি যে অবয়ব বা মূর্তি দেখে এসেছিলেন সেই রকম একটি অবয়ব মূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে বিদঘুটে চেহারা না, কিন্তু বড় বড় চুল এবং অদ্ভুত এক ধরনের হাসি, কিন্তু স্ট্যাচু, কোনো কিছু নড়ছেও না, কোনো কিছু করছেও না, কোনো কিছু বলার চেষ্টা করছে না। আর তিনি স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে গেলেন এবং সামনে যখন গেলেন তিনি দেখলেন যে না, ভ্যানিশ হয়ে গেল তিনি। আর তিনি এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। তিনি জাস্ট ভয় পেয়ে দ্রুত দৌড় দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। এবং তিনি যেটা করেছিলেন এটা হচ্ছে নবম দিনের মানে যেটাকে বলা হয় নবমী, ঠিক দশমীর দিনে যেহেতু পুজোর যে মণ্ডপ বা মূর্তি সেটা পানির মধ্যে ফেলে দিবে, সেহেতু হিন্দুদের সাথে তিনি নৌকায় গিয়েছিলেন এই মূর্তি ফেলানোর জন্য। তো স্বাভাবিকভাবেই তিনি নৌকায় উঠলেন এবং মূর্তি নিয়ে যখন পানির মধ্যে ফেলা হলো তখনও তিনি দুষ্টামি বলি বা মজাবশত তিনি ওই মূর্তির সাথে তিনিও ডুব দিলেন। কেননা মূর্তির সাথে বেশ কিছু অলংকার ছিল, যার কারণে তিনি ভেবেছিলেন যে অলংকারগুলো বেশ দামি, তিনি যদি এটি চুরি করে নিতে পারেন তাহলে বেশ মূল্য পাওয়া যাবে বা অনেক কিছু করা যাবে। তো সেহেতু তিনি ওই পানির মধ্যে ঝাঁপ দিয়ে মণ্ডপের মধ্যে থেকে ওই মূর্তির কাছ থেকে আর কি তিনি ওই অলংকার যে ছিল সেই অলংকারটি টুক করে তিনি নিয়ে সাঁতরিয়ে পার হয়ে যান। তো স্বাভাবিকভাবে সবাই ব্যস্ত ছিল, সেহেতু তার বিষয়টি কেউ লক্ষ্য করেনি। আর তিনি যখন ওই পানি থেকে উঠে বাড়িতে চলে আসেন গোসল করে, তিনি সেদিনকার মতো ঘুমিয়ে যান। পরের দিন তিনি আরেকটি গ্রামে গিয়েছিলেন খেলা দেখতে। তো খেলা দেখে আসার সময় তার সঙ্গী কেউ ছিল না, বরাবরের মতো তাকে একাই আসতে হচ্ছিল। তিনি একা আসতে তারা সেই 2 দিন আগে নবমীর দিন তিনি যেরকম একটি মূর্তি দেখেছিলেন সেই রকম একটি অবয়ব তিনি আবার লক্ষ্য করলেন যে তার পিছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটি নড়ছেও না বা কিছু বলছেও না, বাস স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, একটা ভাস্কর্যের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কিছু করতে যাবে, বরাবরের মতো ভ্যানিশ হয়ে গেল। তিনি এই বিষয়টি আর স্বাভাবিকভাবেই নিলেন এবং তিনি আস্তে ধীরে বাসায় ফিরলেন, এতটা ভয় পেলেন না, যেহেতু তিনি খুব সাহসী একজন ছিলেন। তো সেহেতু তিনি সেদিন গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং রাত্রেবেলা যখন তিনি ঘুমালেন, গভীর রাতে রোস্তম বলে কে জানি তাকে ডাক দিল। তিনি হয়তো ভেবেছিলেন হয়তো তার কোনো বন্ধু রাত্রেবেলা হয়তো কোনো কিছু বা চুরি করবে বা রাত্রেবেলা কোনো কিছু মজা করবে, এই কারণে হয়তো ডাক দিয়েছে। কিন্তু তিনি যখন দরজা খুলে ঘর থেকে বের হলেন তখন তিনি দেখলেন যে তাকে তার বাড়ির পাশে যে গাছটি আছে ওই গাছটির নিচ থেকে কে জানি ডাকছে। তিনি স্বাভাবিকভাবেই হেঁটে ওই গাছের কাছে গেলেন এবং গিয়ে দেখলেন সেই অবয়বটি যাকে সে 2 দিন ধরে দেখছিল, এবং সেই অবয়বটি চুল লম্বা, মুখে বিটকুটে হাসি এবং তাকে বলছে যে চল আমার সাথে। তো এই কথা 2-3 বার বলার পরে রোস্তম নানা অনেকটা হিপনোটাইজের মতো হয়ে যায়। তিনি আর হুঁশে ছিলেন না, আর কি করছেন না করছেন হুঁশে ছিলেন না। তিনি তার পিছ দিয়ে হাঁটতে যেতে থাকেন। তো এমত অবস্থায়
রাত্রেবেলা তার মা উঠেছিল হচ্ছে কাজ করার জন্য। বলে রাখি আগে শেষ রাত্রের দিকে কাজ করার সময় কাজ করার জন্য মানুষ একটু আগে উঠে যেত আর কি, যার কারণে তার মা সংসারে কিছু কাজ করার জন্য একটু আগে উঠেছিলেন, আজানের একটু আগে উঠেছিলেন। তিনি গিয়ে দেখলেন যে তার ছেলের দরজা খোলা। তিনি হয়তো ভাবলেন যে বাথরুমে গিয়েছে, যেহেতু অনেকক্ষণ ধরে দেখলেন যে তার সন্তান ঘরে আসছে না, সেহেতু সে ভাবলেন হয়তো কোনো কিছু হয়েছে। তিনি স্বাভাবিকভাবে টর্চ নিয়ে তার স্বাভাবিকভাবে বেরিয়ে পড়লেন। তো তিনি তার বাথরুমের পাশে যে বাসজার ছিল, এই বাথরুমে যখন পেলেন না, তিনি বাসজারে টর্চ মেরে দেখলেন যে তার সন্তান ওই জায়গায় সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো তিনি সাথে সাথে তার বাবাকে ডাক দিলেন এবং আশেপাশে মানুষ জড়ো হয়ে তাকে সেন্সলেস অবস্থায় তুলে ধরা হলো। তো এরকমভাবে তিনি ছিলেন এবং এরকম পরপর অনেক দিন হয়, কখনো বাঁশঝাড়ে বা কখনো ক্ষেতের মধ্যে, কখনো বা উঠোনে, প্রায় সময় তাকে বিভিন্ন প্রকার মানে সিচুয়েশনে পাওয়া যেত। রাত্রেবেলা সে ঘরে থাকতো না, কখনো কোনো না কোনো কোথাও তাকে পাওয়া যেত। তো এই অবস্থায় তারা কি করলেন, কবিরাজ ডাকলেন। তো কবিরাজ বাড়িতে এসে স্বাভাবিকভাবেই ওকে দেখে বললেন যে তাকে এক বিধর্মী জিন আক্রমণ করেছে এবং বিধর্মী জিনকে সে কটাক্ষ করেছিল, যার কারণে সে তার উপর ক্ষিপ্ত হয়েছে। তবে তাকে বেশ পছন্দও করে তার সাহসিকতার জন্য। তো এই তান্ত্রিকের কথা শুনে মা বাবা বলল যে না, আপনি যেভাবে পারেন এটা ছাড়িয়ে দেন। তো তান্ত্রিক সেই বিধর্মী জিনকে হাজির করলো। বিধর্মী জিন যখন আসলেন, নমস্কার বলে আসলেন। এই নমস্কার বলে আসার পর তান্ত্রিককে বললেন যে আমি ওকে নিয়ে যাব, ওকে আমার বেশ পছন্দ হয়েছে, ও বেশ সাহসী, ওকে আমি নিয়ে যাব। তো তান্ত্রিক স্বাভাবিকভাবেই বললে যে না, কেন নিয়ে যাবেন আপনি, অন্যের একজন মায়ের বুক খালি করে আপনি কেন নেবেন। তো এই ধরনের কথা তান্ত্রিক বলল, কিন্তু কোনো ক্রমেই মানানো যাচ্ছিল না। তার একটাই কথা, হয় আমি তাকে নিয়ে যাব, না হয় মেরে ফেলবো, হয় আমি তাকে নিয়ে যাব, না হয় মেরে ফেলবো। তো যেহেতু কয়েক মাস ধরে এই ধরনের ঘটনা হচ্ছিল যে তাকে পাওয়া যাচ্ছিল না, তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে পাওয়া যাচ্ছিল, তার জীবন রিস্ক ছিল, সেহেতু কবিরাজ বললেন যে আচ্ছা তুমি কি চাও, ওকে নিয়ে যেয়ে কি করবে। তারা মানে বিদ্রোহী জিনটি বলল যে আমরা তাকে 7 দিনের জন্য নিয়ে যাব এবং 7 দিন পরে আবার ফিরিয়ে দিয়ে যাব। 7 দিনের মধ্যে নিয়ে গিয়ে আমরা তাকে বিভিন্ন কিছু শেখাবো, যেগুলো কাজ তিনি মানুষের কল্যাণে করবে, যাতে আমাদেরও অনেক লাভ হয়। তো কবিরাজ বললেন যে তুমি কি শিখাবে। সে বলল জাদু, তন্ত্র, মন্ত্র, যাই বলি এই ধরনের বিদ্যা শিখাবে, যেটাকে মানে গ্রাম অঞ্চলে বলে কবিরাজি বিদ্যা আর কি। তো জিন এই কথা বলেছে যে আমরা এটা শেখাবো। তো কবিরাজ বললেন যে এতে তোমাদের লাভ কি। তো জিন বলল যে আসলে আমাদের লাভ বলতে আমরা বিভিন্ন ভোগ পাই, বিভিন্ন কাজের বিনিময়ে ও কাজ করে দিবে আর ভোগ পাবো আমরা। তো কবিরাজের কথায় তার মা বাবা কেন জানি রাজি হয়ে গেল, যে কবিরাজ বলে আছে ঠিক আছে আপনার সন্তানকে 7 দিনের জন্য দিয়ে দেন, না হয়তো এভাবে মেরেই ফেলবে বলতেছে। তো এটা আমার মনে হয় দিয়ে দেয় ভালো। তো যেহেতু গ্রামটি কুসংস্কার ছিল, সেহেতু তার মা বাবা মনে করলো যে আমার সন্তানের জানের চাইতে তাকে আমি দিয়ে দিই। এই বিষয়টি অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, তবে অবিশ্বাস্য হলে এটাই সত্যি ছিল। তো অমাবস্যার রাত্রেবেলা বিশেষ করে চন্দ্র যখন ডুবে যায়, তখন তাকে কবরস্থানের পাশে রাখা হয়। কবরস্থানের পাশে রেখে আসা হলে স্বাভাবিকভাবেই 7 দিন পরে যেই স্থানে তাকে রাখা হয়েছিল সেই স্থানে তিনি থাকেন, মানে সেই স্থানে তাকে আবার পাওয়া যায়। যেহেতু কথা দিয়েছিল 7 দিন পরে দিয়ে যাবে, তো সেহেতু তাকে বাড়িতে নিয়ে আসা হয় গোসল টোসল করিয়ে। আর তার মধ্যে একটি মানে গাম্ভীর্য এবং ভারত্ব দেখা যাচ্ছিল। সে বেশ যেটাকে বলে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হয়ে এসেছিলেন, খুব কম কথা বলতেন, তারপর হচ্ছে খুব চুপচাপ থাকতেন এবং তার হাতে ছিল একটি পুটলির মধ্যে কি ছিলেন এটা আসলে জানা যায়নি এবং তিনি কাউকে কখনো বলেননি। যখন তার মা বাবা জিজ্ঞেস করেছিল যে বাবা তোকে নিয়ে গিয়েছিল, তোকে কি কি শিখিয়েছিল বা তুই কি কি করেছিস, সে এতটুকু বলে যে মা আমাকে কি কি শিখিয়েছিল এটা আসলে আমি বলতে পারবো না, তবে আমাকে মিষ্টি খাওয়াতো, আমাকে বিভিন্ন ঝোপঝাড় বা বিভিন্ন ময়লা আবর্জনা এই ধরনের জায়গায় রাখতো এবং আমাকে প্রচুর প্রচুর মিষ্টি খাওয়াতো। এইসব মিষ্টি আমি কখনো খাইনি, কোথা থেকে নিয়ে আসতো আমিও জানি না। তো এই ছিল এই রোস্তম নানার কবিরাজ হওয়ার ঘটনা এবং তার এই কবিরাজ হওয়ার ঘটনা আশপাশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেল এবং তারপর থেকে তিনি খুব কম বয়সে তিনি কবিরাজি বিদ্যা শুরু করেন এবং এভাবেই তার কবিরাজি বিদ্যা চলতে চলতে তিনি 3-4 বছর আগে মারা যান। আমার ঘটনা ছিল এই।
রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আমি আসছি, এই ঘটনাটি একটি মাইক্রো চালক ড্রাইভারের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া থেকে শাকিল ভাইয়া। ইনি এই ঘটনাটি সংগ্রহ করে তার এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি একজন মাইক্রো ড্রাইভার। সেই ঘটনাটি আজ থেকে কয়েকদিন আগে ওনার সাথে শেয়ার করে তার ভাই, তো ঘটনাটি আমার সাথে শেয়ার করে। তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 9 বছর আগের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তিনি একজন পেশায় মাইক্রো ড্রাইভার, ভাড়ায় চালিত মাইক্রো চালাতেন। তো ইনি প্রতিনিয়তই ভাড়া ঢাকা যাইতেন এবং যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় যদি ভাড়া হতো উনি আর কি নিয়ে যাইতেন, রাত দিন যে কোনো সময় আর কি ভাড়া মারতেন। তো আমি সরাসরি এই ঘটনাটি চলে যাচ্ছি। তো ঘটনাটি যখন শুরু হয় তখন আজ থেকে প্রায় 9 বছর আগে যে ঘটনা, উনি যে শাকিল ভাই যেভাবে বলে, তার ভাইয়ের নাম ছিল রাজ্জাক। ইনি একজন মাইক্রো ড্রাইভার। ইনি প্রতিনিয়তই ভাড়ায় আর কি গাড়ি চালাতেন। একদিন হঠাৎ করে একটা ভাড়া আসে যে বগুড়া থেকে একটা রোগীকে, মানে হালকা একটু অসুস্থ, এনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া লাগবে। সে নিয়ে আবার যায় ঢাকার উদ্দেশ্যে এই রোগীটাকে নিয়ে। তো রোগীটাকে নিয়ে যাওয়ার সময় কোনো কিছু ঘটলো না, কিন্তু উনি যখন রোগীটাকে দিয়ে পরবর্তীতে ওখান থেকে যখন আসার সময় একটা ভাড়া পায়। একটা লোক বলে যে আমাকে এই জায়গায় নিয়ে যাবেন, আর বগুড়া যাওয়ার সময় আর কি রাস্তাটা পড়ে, ওই রাস্তায় ওনাকে আর কি ওই জায়গাটায় নামাই দিতে বলে। সঙ্গত কারণে আমাকে জায়গাটার নাম বলা হয় নাই, এই জন্য আমি আপনাদের কাছে নামটা বলতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওই জায়গায় যখন নামাই দেবে এই কথা বলে উনি ওই গাড়িতে ওঠে। উনি গাড়িতে ওঠার পর রাসেল ভাই, এই রাজ্জাক ভাই ভাবছিল যে গাড়িটা যেহেতু একাই যাবে, উনি ওই জন্য আর কি লোকটাকে তুলে নিছে। তো লোকটাকে তুলে নেওয়ার পর উনি যেটা বলে যে আমি যখন নিয়ে যাচ্ছিলাম তখন কোনো কিছুই আর কি আওয়াজ বা কোনো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছিল না। এর আগে এনার সাথে হালকা প্যারানরমাল কিছু ঘটছিল, কিন্তু এই যে আজকে ওই দিনের যে ঘটনাটা ঘটে, এরকম কোনো ভয়ঙ্কর লেভেলের কোনো দিনও এরকম কোনো ঘটনা ঘটেনি তার সাথে। তো তাকে নিয়ে যখন আসতেছিল, হঠাৎ করে একটা সময় একটা ফাঁকা রাস্তা, মোটামুটি রাস্তাটা সোজা 2 কিলোমিটারের মতো হবে, এই রাস্তায় হঠাৎ করে সে দেখতে পায় যে গাড়িটা, মানে চলন্ত গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো যখন চলন্ত গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সে আবার নামে গাড়ি থেকে, রাজ্জাক ভাই। আর ওই যে লোকটা চড়েছিল গাড়িতে, উনি ঘুমাচ্ছিল। ইনি যখন ঘুমাচ্ছে, উনি মানে ওই অবস্থায় রাজ্জাক ভাই গাড়ি থেকে নেমে ডেকি খোলার পর সবকিছু চেক দিচ্ছে, গাড়িতে সবকিছুই ঠিক আছে, কোনো কিছু সমস্যা নাই, মানে কোনো কিছু ধরা পড়তেছে না। যখন কোনো কিছু ধরা পড়তেছে না, তখন উনি আবার গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার পর উনি গাড়িটাতে মানে হঠাৎ করে গাড়িটাতে ঠান্ডা একটা ফিল পাচ্ছে, যে এসি যেরকম ছাড়লে ঠান্ডা ফিল হয় সেরকম। আসলে গাড়িতে কোনো এসি ছিল না, ঠান্ডা ফ্রিজের মতো গাড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছিল যে ছাদের উপরে কেউ ছিল, এরকম একটা মনে হচ্ছে ওনার। গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না। উনি যখন গাড়িটা স্টার্ট একবার নেওয়ার পর একটু গাড়িটা যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে যে গাড়ির উপরে ছাদে কেউ চড়ে বসে আছে, এরকম একটা মনে হচ্ছিল। ইনি লুকিং গ্লাসে আশেপাশে দেখতেছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, আর উপরের দিকে শব্দ হচ্ছে আস্তে আস্তে। এ রাজ্জাক ভাই আবার কি করে, ইনি গাড়ি থেকে নামার পর এই যে পিছনে যে আটা ছিল, উনি ঢাকাটা খুলে দেখে যে ওখানে কিছু নাই। ছাদের উপরে দেখে, উপরের দিকে যখন উনি তাকাইছে তখন কোনো কিছুই দেখা যাচ্ছে না।
তারপরে উনি ভাবতেছিল যে মনের ভুল বা এরকম কিছু ভেবে উনি আবার গাড়িতে যে বসছে। আর যে বসা গাড়িতে যে যাত্রী ছিল ইনি আবার শুয়ে আছে ওখানে। ইনি শোয়ানো অবস্থায় একটু পর গাড়িটা নিয়ে উনি যখন রওনা দেয় আবার ওই রাস্তা দিয়েই, কিছুক্ষণ পর রাজ্জাক ভাই যেটা দেখতে পায় যে গাড়ির পিছনের দিকে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে কেউ হয়তো পিছনে চড়ে আছে, আর গ্লাসটা মানে ঘেমে যাচ্ছে, পানি গ্লাসের মধ্যে পানি আটকা পড়ছে এরকম একটা দেখা যাচ্ছে। এবার যেটা দেখতেছে সবকিছু স্পষ্ট দেখতেছে। ইনি আবার ভাবতেছিল যে এটা কোনো ভয়ঙ্কর বা ভয় এরকম কিছু মানে অদ্ভুত ধরনের কিছু দেখতে পাচ্ছে কিনা এরকম ভাবতেছিল। তো পরবর্তীতে উনি যেটা বলে রাজ্জাক ভাই যে হঠাৎ করে এরকম হওয়ার পর ইনি যে যাত্রীটা ছিল এনাকে ডাক দেয়। ইনি কোনোভাবে আর কি মানে জাগনা পাচ্ছিল না, আর রাজ্জাক ভাই কোনোভাবে গাড়িটা থামাচ্ছে না, কারণ ইনি ভাবতেছিল যে গাড়িটা যদি থামাই সেক্ষেত্রে আমার কিছু ভয়ঙ্কর আমার সাথে কিছু ঘটতে পারে, এটা ভেবে উনি গাড়ি থামাচ্ছিল না। একটা সময় যে একটা ব্রিজের সামনাসামনি যখন গেছে, যাওয়ার পর উনি লুকিং গ্লাসে কিন্তু যে লোকটাকে দেখতে পেয়েছিল এই লোকটা সামনের দিকে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে যখন ব্রিজের দিকে সামনে দাঁড়ানো অবস্থা দেখছে, মানে ইনি ভাবতেছিল যে এটা একটা অবায়ব, মানে আসলে একটা অবায়ব, কারণ সেই অবায়বটার পাটা দেখা যাচ্ছে না স্পষ্ট। ইনি ভাবতেছিল যদি কোনো লোক বা মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে এ পালিয়ে যাবে এখান থেকে যদি গাড়িটা আমি লাগাই দিতে ধরি, আর যদি কোনো অবায়ব হয় তার উপর দিয়ে চলে যাবে, তারপরে কি হয় সেটা দেখা যাবে। এটা ভেবে উনি গাড়িটাই হাই স্পিডে তুলে, তো স্পিডে গাড়িটা যখন যাচ্ছিল সে সময় সেক্ষেত্রে ওই অবায়বটা ওইখানেই ছিল, আর পুলের মাঝখান দিয়ে যখন গাড়িটা গেল একদম একটা ঝাঁকনি দিয়ে উঠলো, মানে মনে হচ্ছে যে ও উপরে লাগার পর ও গাড়ির উপর দিয়ে ঝাটকা মেরে পড়ে গেছে একদম পিছনের দিকে। এই অবস্থায় রাজ্জাক ভাই কোনোভাবেই গাড়িটা থামাচ্ছিল না, কারণ যদি গাড়িটা থামাইতো তাহলে হয়তো বা তার প্রাণের আশঙ্কা ছিল। যে ইনি কোনোভাবেই গাড়িটা থামায় নাই সেদিন। আর পরবর্তীতে ওই লোক যে জায়গায় নামতে চাইছিল সেই আশেপাশে যে লোকটাকে গাড়ির থেকে মানে পানি ছিল, পানি ছিটা মারে, তারপরে ওই লোকটা জ্ঞান ফেরে। তারপরে এই লোকটাকে বলে যে আপনাকে যে এত পরিমাণে আমি ডাকতেছিলাম আপনি শুনতেছিলেন না কেন। এই লোকটা পরবর্তীতে অদ্ভুত ধরনের আচরণ শুরু করে দেয়, মানে লোকটা কোনোভাবে কোনো কথা বলতেছিল না, আর ওনাকে বলতেছিল যে কোথায় নামবেন। যে বলছিল যে কোথায় নামবেন, এই সময় উনি বলেন যে কোনো কথা না বলে উনি নেমে গেল। যখন নেমে যে উনি টাকা পরিশোধ করে উনি ওনার মতে যাচ্ছে। উনি রাজ্জাক ভাই আর কিছু না বলে, যেরকম এরকম ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটলো ওনার সাথে, এজন্য উনি আর কিছু না বলে উনি বাসার দিকে রওনা দিলেন গাড়ি নিয়ে, যাতে আর কোনো ভয়ঙ্কর লেভেলের ঘটনার মুখোমুখি তিনি না হয়। তো পরবর্তীতে এরপরে আর রাজ্জাক ভাই এই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করতেন না, কারণ এই রাস্তার বিষয় পরবর্তীতে তিনি জানতে পারেন যে রাস্তার এখানে একটা ভয়ঙ্কর লেভেলের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই রাস্তায় ভয়ঙ্কর কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখা যায়। তারা আবার শর্টকাট রাস্তা দিয়ে আসার সময় এই ঝামেলাটার মুখোমুখি হয়, কারণ ওই সাইডে একটা কবরস্থানও ছিল এবং শ্মশানও ছিল। তো এর পরবর্তীতে তিনি আর কখনো ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে নাই। পরে কয়েক বছর উনি গাড়ি চলাচল চলার পর উনি মাইক্রো ড্রাইভিং ছেড়ে দেয়, আর সেদিন উনি কোনোভাবে বেঁচে যায়। আর এরপরে ওনার সাথে কোনো ভৌতিক কিছু ঘটে নাই। এইটাই একটা মাইক্রো চলাকালীন সময় এরই একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটে তার সাথে। তো আমি জানি না আপনাদের ঘটনাটি কতটুকু ভালো লাগছে, তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম।
এই ঘটনাটি পাবেল শুনেছিলেন তার এক দুঃসম্পর্কের মামার কাছে, তার নানা বাড়ি গিয়ে ছোটবেলায়। তো সেটিকেই তিনি মনে করে খুব সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন, আর আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি পাবেলের সেই ঘটনাটাকে আমার মতো করে প্রেজেন্ট করব। পাবেলের নানা বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। পাবেল যখন এটা শুনেছেন তখন 2000 সালের আশেপাশের সময়, কিন্তু ঘটনার সময়কাল হচ্ছে 70-এর দশক। তো সেই সময় সেই গ্রামে একজন যুবক বাস করতো যার নাম ছিল কামাল। কামালের বাবা মা গত হয়েছেন অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। তার একমাত্র পরিবার, তার নিকটতম পরিবার হচ্ছে তার বড় ভাই। সেই বড় ভাই থাকতেন শহরে, আর তিনি মাসে 2 বার আসতেন, এসে কামালের সাথে কথাবার্তা বলে যেতেন। এবং বড় ভাই খুব ইচ্ছা ছিল, যেহেতু তাদের এই বসত ভিটা যেখানে তাদের বাসা, সেই ভিটায় কামাল একা থাকে, তার ইচ্ছা ছিল কামালকে তিনি বিয়ে শাদী দিয়ে এস্টাবলিশ করবেন এখানে। তো তিনি সেভাবেই চিন্তা ভাবনা করছিলেন। আর তাদের কিছু জমি জমা ছিল, তাদের যে বসত ভিটা তার পাশে যে জায়গাটা নেমে গেছে সেখানে তাদের কিছু জমি জমা ছিল। তো সেই জমিতে কামাল ফসল করতেন, আর এছাড়াও আরো যে জমি ছিল সেগুলো তারা লিজ দিছিল, মানুষকে বর্গা দিয়েছিল, তো সেগুলোর থেকে কিছু আসতো। তো কামালের ভালোই কেটে যেত সেই জমি জমা থেকে ফসল করে, এবং তার বড় ভাই কিছু তাকে দিত, এই দিয়ে একলা মানুষ ভালোই চলতো। আর কামাল বিকেলবেলা চলে যেতেন, তাদের নৌকা ছিল, পারিবারিক নৌকা, এবং বাসা থেকে বেশ খানিকটা দূরেই, মানে তাদের বাসা থেকে বের হয়ে বিশাল ফসলের মাঠ, এবং তারপরে ওই পাশে নদী। তো সেই নদীর সংকীর্ণ অংশে তারা নৌকা বেঁধে রাখতো। তো কামালদের নৌকা ছিল, সেই নৌকা নিয়ে কামাল বেরিয়ে যেতেন, মাঝে মাঝে মাছ ধরতেন। তো মাছ ধরে তার নিজের চাহিদা তো মিটতো, আবার বেশি ধরতে পারলে তিনি বিক্রিও করতেন। তো এইভাবেই চলতো কামালের সময়, এবং কামাল বেশ সুখী ছিলেন। তো একদিনকার ঘটনা, কামাল এরকম দিনের বেলা তার কাজকর্ম সেরে ভাল লাগতেছিল না তার, বিকালের পরে তিনি বের হয়েছেন, ফসলের মাঠ ধরে যাচ্ছেন, তার জাল, তার বড়শি এগুলো সাথে নিয়ে। তার ইচ্ছা হচ্ছে মাছ ধরবেন, বেশ রাত পর্যন্ত মাছ ধরবেন, যদি ভালো মাছ টাছ পান তাহলে তিনি ওই নৌকার মধ্যেই রান্না বাড়া করে খাবেন, খেয়ে ওখানে ঘুমাবেন। আজকে আর তিনি এই মাঠ পার হয়ে ব্যাক করবেন না রাতে। তো এই চিন্তা করে কামাল যাচ্ছেন, এবং ফসলের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগতেছে। বিকাল তখন গড়ায় গেছে, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেলের আলো এসে পড়ছে ফসলের মাঠে, ফসলের মাঠগুলো বাতাসে দুলতেছে, খুব সুন্দর লাগতেছে তার কাছে। এবং দূরে তিনি দেখতে পাচ্ছেন যে ওই নদীর একটা রেখা ওদিক দিয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে নদীটার একটা আবছা রেখার মতো মনে হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় এই ফসলের ঘ্রাণ নিতে নিতে তিনি পৌঁছায় গেলেন তার নৌকার কাছে, যে দেখলেন যে আরো একটা নৌকা বাঁধা আছে, ছলাৎ ছলাৎ করতেছে, বাড়ি মারতেছে পাড়ে এসে। তো গিয়ে তিনি হেঁটে গিয়ে নৌকার মধ্যে জিনিসপত্র রেখে নৌকাটাকে নিয়ে বের হয়ে গেলেন নদীতে। নদীতে যে তিনি দেখতেছেন কোথায় তিনি মাছ মারবেন, চিন্তা ভাবনা করতেছেন। তার ইচ্ছা বড়শি দিয়েও মাছ ধরা এবং জালও ফেলা, মানে দুটাই তার ইচ্ছা আছে, মানে যখন যেটা ভালো লাগে আর কি। তিনি সব রকম ভাবে মাছ ধরতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, তো বেয়ে বেয়ে যাচ্ছেন নৌকা, সামনে যেতে যেতে তিনি একটা জায়গা বেশ পছন্দ ছিল তার। এটা হচ্ছে নদীর একটা অংশে নদীটা মোটামুটি একটু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সেখানে অনেক গাছপালা নদীর দুই পাশে। এক পাশে হচ্ছে একটা মানে এরকম মানে পাড়ের মধ্যে ঘাস হচ্ছে উঁচু উঁচু, এবং তারপর বেশ সামনে গেলে গাছগাছালিতে ভরা, মানে একেবারে বনের মতো। আর আরেক পাশে ওইখানে একটা বাংলো আছে, ওইখানকার একজন লোক ছিলেন, বেশ সম্মানীয় লোক, তার একটা বাংলো ছিল ওইখানে। ওই বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে আছে, মানে কোনো একটা কারণে, তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে, মানে দেখা যাচ্ছে যে রাতারাতি তারা ওখান থেকে চলে যায়। তো